গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সত্যি। হরিশ পাবলার একজন সম্ভ্রান্ত ভালো উকিল, কেবল ওকালতি হিসাবেই নয়, মানুষ হিসাবেও বটে। দেশে সর্বপ্রকার সদানুষ্ঠানের সহিত সে অল্প বিস্তর সংশ্লিষ্ট। শহরের কোনো কাজই তাকে বাদ দেওয়া হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল। কাজ ছাড়িয়ে বাড়ি ফিরিতে বিলম্ব হইয়া গেছে। এখন পরবর্তী দুটি খাইয়া লইয়া আদালতে পৌঁছিতে পারিয়া হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসিয়া তত্ত্বাবধান করিতেছিল। পাঁচে বেলার অজুহাতে খাওয়ার ত্রুটি ঘটে। দিন নির্মলা ধীরে ধীরে প্রবেশ করিয়া অধীরিয়া উপবেশন করিল। কহিল, কলেজের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন। এখানকার মেয়ে স্কুলে ইন্সপেক্টর সাহেব। এই সহজ কথাটির ইঙ্গিত অতীব গভীর। উমা চকিত হইয়া কহিল, সত্যি নাকি? তোর লাবণ্য নাম তো কত আছে বৌদি? নির্মলা বলিল, তাও আছে, ওকে জিজ্ঞেস করছি। হরিশ মুখ তুলিয়া সহসা কটুকণ্ঠ বলিয়া উঠিল, আমি জানবো কি করে শুনি? পবন নামের কি আমার সঙ্গে পরামর্শ করে লোক ভয় করে নাকি? স্বরে জবাব দিল, আকা রাও কেন? রাগের কথা তো বলিনি। তোমার চাপিদায় যদি কারো উপকার হয়ে থাকে, এ তো আহ্লাদের কথা। এই বলিয়া যেমন আসিয়াছিল তেমনি মন্থর মৃদু পদে বাহির হইয়া গেল। তোমার শস্যব্যস্ত হইয়া উঠিল, আমার মাথা খাও দাদা, উঠো না, উঠো না। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছাড়িয়া উঠিল। না, শান্তিতে এক মুঠো খাবার জমি। উফ, আত্মঘাতী না হলে আর। বলিতে বলিতে দুটো বেগে বাহির হইয়া গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তেমনি কোন দিকে আত্মঘাতী হবে? এ হবে সে একদিন জগৎ দেখবে। এখানেও হরিশের একটু অনুভব নিতান্ত গোলাপ প্রয়োজন। এখন তাহার বয়স 40-এর কম নয়, কিন্তু কম যখন সাবজেক্ট ছিল, সে পাঠ্য অবস্থায় একটু ইতিহাস আছে। তার অপর তখন পরিসরের শব্দ। হরিশ এম.এ পরীক্ষার পড়া তৈরি করতে কলিকাতার মেস ছাড়িয়া পরিসরে আসিয়া উপস্থিত হইল। প্রতিবেশী ছিলেন পরকুমার মজুমদার, পুলিশ ইন্সপেক্টর। লোকটা নিরীহ, নিরঙ্গা এবং অগাধ পৌঁড়ি। সরকারি কাজে ফুরসত পাইলে এবং সদরে থাকিলে মাঝে মাঝে আসিয়া সদর আলা বাহাদুরের বৈঠকখানায় বসিত। অনেকেই আসিতেন, টাকওয়ালা মুন্সেফ, দাড়ি ছাঁটা ডেপুটি, মহাস্থবির, সরকারি উকিল এবং পরে অন্যান্য মান্যগণ্যের দল সন্ধান করে কেউ প্রায় অনুপস্থিত থাকিতেন না। তাহার কারণ ছিল, সদরওয়ালা নিজেই ছিলেন নিষ্ঠাবান হিন্দু। অতএব আলাপ আলোচনার অধিকাংশই হইত ধর্ম সম্বন্ধে এবং যেমন সর্বত্র ঘটে, এখানেও তেমনি আধ্যাত্ম তত্ত্বকথার সাহিত্য মীমাংসা শূন্যতা হইত খণ্ডযুদ্ধের অবসান। সেদিন এমনি একটি লড়াইয়ের মাঝখানে হরকুমার তাহার বাঁশের ছড়িটি হাতে করিয়া আস্তে আস্তে আসিয়া উপস্থিত হইলেন। এ সময় যুদ্ধ বিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি কোনো অংশগ্রহণ করিতেন না। নিজে ব্রহ্ম সমাজযুক্ত ছিলেন বলিয়াই হোক, অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলিয়াই হোক, করিয়া শোনা ছাড়া গায়ে পড়িয়া অভিমত প্রকাশ করিবার চঞ্চলতা তাহার একটি দিনও প্রকাশ পায় নাই। আজ কিন্তু অন্যরূপ ঘটিল। তিনি ঘরে ঢুকিতেই ট্রাকওয়ালা মুন্সেফ বাবু
তাহাকে মধ্যস্থ মানিয়া বসি। ইহার কারণ এইবার ছুটিতে কলিকাতায় গিয়া তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনিয়া আসিয়াছিলেন। হরকুমার স্মিত হাস্যে সম্মত হইলেন। অল্পক্ষণে বুঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করিয়া ইহা সহিত তর্ক চলে না। সবাই খুশি হইলেন। হইলেন না সেই সব জজ বাহাদুর নিচে। অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়াছে তাহার আবার স্বাস্থ্যজ্ঞান কিসের জন্য? এবং বলিলেন না ঠিক তাই। সকলে উঠিয়া গেলে তাহার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হাসিয়া কহিলেন, শুনলেন তো ভাতুরি মশাই, তের মুখে রাম নাম। আর ভাতুরি ঠিক সাই দিতে পারিলেন না। কহিলেন, তা বটে, কিন্তু জানে সমস্ত জানো মুখস্থ। আগে মাস্টারি করতে গেলাম। হাকিম প্রসন্ন হইলেন না, বলিল, ও জানার মুখে আগুন। এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নেই। পরে সেদিন চুপ করিয়া একধারে বসিয়াছে। এই স্বল্পভাষী মেধাবী প্রভের জ্ঞান ও পাণ্ডিত্য দেখিয়া সে মুক্ত হইয়াছিল। সুতরাং তার অভিমত যাহাই হোক, তাহার আসন্ন পরীক্ষা সমুদ্র হইতে মুক্তি পাইবার প্রশ্রয় তাহাকে গিয়া ধরিয়া পড়িল। সাহায্য করিতে হইবে। পরোক্ষণ সম্মত হইবে। এইখানে তার কন্যা লাবণ্যের সহিত হরিশের পরিচয় হইল। কেউ আয়ের পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার বন্ধুকে ছাড়িয়া পিতার কাছে আসিয়াছিল। সেদিন হইতে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুর্লভ অংশের অর্থই জানিল না, আরো একটা জটিলতর বস্তুর স্বরূপ জানিয়া লইল, যা তত্ত্ব হিসাবে ঢের বড়। কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষাদের কাছে ঘেঁষে আসিতে লাগিল। হরিশ কলিকাতায় চলিয়া গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করিয়া পাশ করিল। কিছুকাল পরে আবার যখন দেখা হইল, হরিশ সমবেদনায় মুখ পাইনসে করিয়া প্রশ্ন করিল, আপনি ফেল করিলেন কেন বলো? লাবণ্য বলিলেন, এইটুকু পারবো না, আমি এতই অক্ষম। হরিশ হাসিয়া ফেলিল, বলিলেন, যা প্রভাব হয়েছে, এবারে কিন্তু খুব ভালো করে এক্সামিন দেওয়া চাই। লাবণ্য কিছুমাত্র লজ্জা পাইল না, বলিল, খুব ভালো করে দিলেও আমি ফেল হব, ও আমি পারবো না। পরে শোভা পেল, জিজ্ঞাসা করিল, পারবেন না কিরকম? লাবণ্য জবাব দিল, কি রকম আবার? জানলি? এই বলিয়া সে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। ক্রমশ কথাটা হরিশের মাথার কানে গেল। এদের সকালে রামমোহনবাবু নক্ষত্রমা রায় লিখিতেছিলেন, যে দুর্বল হারিয়াছে, তাহার কোনো কিনারা না থাকে, এই শুভ সম্পর্ক যে পরিণত করিতে রায়ের মুস্তাফিদায় বাছিয়া বাছিয়া শব্দ বিবেচনা করিতেছিল। রিলের ছেলের কাণ্ড শুনিয়া তাহার মাথায় আগুন জ্বলিয়া গেল। পুলিশ নরহত্যা করিয়াছে শুনিলেও বোধ করি তিনি এতখানি বিচলিত হইতেন না। দুই চক্ষু রক্তবর্ণ করেছেন। কি এত বড়? ইহার অধিক কথা তাহার মুখে জোগাইল না। দিনাজপুরে থাকিতে একদিন প্রাচীন উকিলের সহিত তাহার শিকার গুচ্ছ ইসার মর্মার্থ ও পেনশনানিতে পাশিবসীর উপকারিতা লইয়া অত্যন্ত মতের বিয়ে ও হৃদ্যতা জন্মিয়াছে। একটা ছুটে দেব দিয়া তাহারই ছোট মেয়ে নির্মলাকে
আর একবার চোখে দেখিয়া ছেলের বিবাহের বাধা কোথা দিয়া আসিলে। মেয়েটি দেখিতে ভালো, তেরাস হয়ে থাকিতে তিনি তাহাকে অনেকবার দেখিয়াছে। তথাপি স্বামীর কথা শুনিয়া কানে হাত দিলে, বলিলে, কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে, আজকালকার ছেলে। কর্তা বলিলেন, কিন্তু আমি তো আর আজকালকার বাপ নয়। আমি আমার শেখের নিয়মেই ছেলে মানুষ করতে পারি। ওরে সে পছন্দ যদি না হয়, তাতে আর কোনো উপায় দেখতে হলো। গৃহিণী স্বামীকে চিনি দিয়ে তিনি বাপ হইয়া গেলেন। কর্তা পুনশ্চ বলেন, মেয়ে রানা কাটা পড়ি না হোক ভদ্রঘরের কন্যা, সেই দেখি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন খুবই ভাগ্য করে মানে। খবরটা প্রকাশ পাইতে বিলম্ব হইল না। পুলিশও শুনিল। প্রথমে এসে মনে করিল পাড়াইয়া কলিকাতায় গিয়া কিছু না যেতে এসেনি করিয়া জীবিকা নির্বাহ করিনি। পরে ভাবিল সন্ন্যাসী হইবে। এসে পিতা সত্য, পিতা ধর্ম, পিতাহি পরলং তপন ইত্যাদি স্মরণ করিয়া স্থির হইয়া রহিল। কন্যার পিতা ওটা করিয়া পাত্র দেখিতে আসিলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সারিয়া রইলেন। সবাই শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন। নিরীহ হরকুমার কিছু না জানিয়া আসিয়াছিলেন। তাহাদের সম্মুখে রায়বাহাদুর ভাবে বৈবাহিক মৈত্র মহাশয়ে হিন্দু ধর্মের প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরেজি শিক্ষার সংখ্যাকে দোষ কীর্তন করিয়া অনেকটা এরই অভিমান প্রকাশ করিলেন যে তাহাকে 1000 টাকা মাইনের চাকুরি দেওয়া ব্যতীত ইংরাজির আর কোনো গুণ নাই। আজকাল দিন ক্ষণ অনুরূপ হইয়াছে। ছেলেদের ইংরাজি না পড়াইলে চলে না। কিন্তু যে মূর্খ এ শ্রেষ্ঠবিদ্যা ও শ্রেষ্ঠ সভ্যতা হিন্দি শুদ্ধান্ত করে মেয়েদের মধ্যে টানিয়া আনে, তাহার ইহকালও নাই পরকালও নাই। একা হরকুমার ভিন্ন ইহা নিগুড় অর্থ কাহারও অবিদিত হইল না। সেদিন শোভা ভঙ্গ হইবার পূর্বে এবারে দিন স্থির হইয়া গেল এবং যথাকালে শুভকর্ম সমাধা হইতেও বিঘ্ন ঘটিল না। কন্যাকে সে শীঘ্রে পাঠাইবার প্রকারে মৈত্রী কেমনি নির্মলার সতীসাধ্যী মাতা ঠাকুরানী মধু জীবনের চরম তত্ত্বটি মেয়ের কাছে দিলেন। বলিলেন, মা, মানুষকে চেপে চেপে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই কেন না হলো, কখনো এ কথাটি হলো না। তাহার নিজের সঙ্গে টিকির বোঝাও সেই তার মর্মার্থ লইয়া মাতিয়া উঠিবার পূর্ব পর্যন্ত তাহাকে অনেক জ্বালাইয়াছে। আজকে তাহার দৃঢ় বিশ্বাস মৈত্র পুরা চিতার স্মরণ না করিলে আর তাহার নিশ্চিত হইবার জো নাই। নির্মলা স্বামীর ঘর ঘুরতে আসিল এবং সে ঘর আর 20 বর্ষ ধরিয়া করিতেছে। এই সুদীর্ঘকালে কত পরিবর্তন, কত কি ঘটিল। রায় বাহাদুর মরিলেন, স্বধর্মনিষ্ঠ মৈত্র প্রতাপ হইবে, লেখাপড়া সাঙ্গ হইলে রাবণের অন্যত্রে জীবন হইল। সিনিয়র উকিল বরিশ সিনিয়র হইয়া উঠিলেন। বয়স তখন যৌবন পার হইয়া পৌরত্বে গিয়া পড়িল। কিন্তু নির্মলা তাহার মাতৃদত্ত মন্ত্র আর এ জীবনে ভুলিল না। এই সচিব মন্ত্রের ক্রিয়া যে এত শুরু হইবে তাহা কে জানে। রায়বাহাদুর তখন জীবিত, পেনশন লইয়া পাবনার বাটিতে আসিয়া বসিয়াছে। বরিশালে এক উকিল বন্ধুর 33 উপলক্ষে কলিকাতা হইতে একজন ভালো কীর্তনওয়ালী আসিয়াছিলেন। সে দেখিতে সুশ্রী এবং বয়স কম। অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্ম হইতে একদিন ভালো করিয়া তাহার কীর্তন শুনুন।
পরদিন হরিশের গান শুনিবার নিমন্ত্রণ হইল। শুনিয়া বাড়ি ফিরিতে একটু অধিক রাত্রি হইয়া গেল। নির্মলা উপরে খোলা বারান্দায় রাস্তার দিকে চাহিয়া দাঁড়াইয়াছে। স্বামীকে উপরে উঠিতে দেখিয়াই জিজ্ঞাসা করিল, গান লাগলো কেমন? হরিশ হেসে লইয়া কহিল, আশার ভাই দেখতে পেল মুখ তো নাই, ভালো। নির্মলা কহিল, তাহলে রাস্তা একেবারে কাটিয়ে এলেই তো পারতে। এই অপ্রত্যাশিত মন্তব্যে হরিশ উত্তর হইবে কি নিশ্চয়ই অভিভূত হইয়া গেল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, কিরকম? নির্মলা শখ হইয়া বলিল, রকম ভালোই। আমি কচি টুকি নই, জানি সব, বুঝি সব। আমার চোখে তুলে দেবে তুমি? আচ্ছা। উমা পাশের পর হইতে ছুটি আসিয়া সবরে কহিল, তুমি করছো কি বৌদি? বাবা শুনতে হবে যে। নির্মলা জবাব দিল, কেন বাবা শুনতে? আমি তো চুপি চুপি কথা কইছিলে। এই উত্তরে যে উমা কি বলিবে ভাবিয়া পাইল না, কিন্তু পাছে তাহার উচ্চস্বরে নৃত্য পিতার ঘুম ভাঙিয়া যায় এই ভয়ে সে পরক্ষণে জোর হাতে চাপা করায় মিনতি করিয়া কহিল, লক্ষ্মী করো বৌদি, তাই তো রাতে চেঁচিয়ে আর কেলেঙ্কারি করো না। বধূর কণ্ঠস্বর ইহাতে বাড়িল বই পড়িল, কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার বুকের ভেতর তো আর চলে ফুলে যাচ্ছে না? বলিতে বলিতে সে কাঁদিয়া ফিরিয়া দুবিকে পরে ঢুকিয়া সশব্দে তারে কি বন্ধ করিয়া দিল। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে আসিয়া বাকি রাতটুকু ব্লকের বসিবার বেঞ্চের উপর শুইয়া কাটাইল। অতঃপর ৩ দশকের মতো উভয়ের বাক্যলাপ স্থগিত হইয়া গেল। কিন্তু হরিশকেও আর সন্ধ্যার পরে বাহিরে পাওয়া যায় না। গেলেও তাহার শোককাপড় জাতীয়তা লোকের হাসির বস্তু হইয়া উঠিল। বন্ধুরা রাগ করিয়া বলিতে লাগিল, হরিশ যত বুড়ো হচ্ছে রোগও তত বেড়ে যাচ্ছে হে। হরিশ অধিকাংশ ফলেও জবাব দিত না, কেবল খোঁচা বেশি করিয়া পিঁধিলেই বলিত, এইখানে নাই, আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তোমরাও বাঁচো আমিও বাঁচি। বলরা বলিত, বৃথা বৃথা, লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি। সেবার বসন্ত রূপী লোক মরিতে লাগলো খুব বেশি। হরিশকেও রোগে ধরিল। কবিরাজ আসিয়া পরীক্ষা করিয়া গর্ভে করিলেন, বললেন মারাত্মক, রক্ষা পাওয়া কঠিন। রায়বাহদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধা মাতা আছড় খাইয়া পড়িলেন। নির্মলা ঘর হইতে বাহির হইয়া কহিল, আমি যদি সতী মায়ের সতী কন্যা বই, আমার মহান সিংহ প্রসবের সত্যিকার তোমরাও পেতেই। আপনি চলিলেন। এই বলিয়া সে শীতলার মন্দিরে গিয়া প্রত্যা দিয়া পড়িলেন। কহিল, উনি বাঁচেন কেউ আবার বাড়ি ফিরে, নইলে এইখান থেকে ওর সঙ্গে যাব। 7 দিনের মধ্যে দেবতার চরণামিতে ভিন্ন দেবতাকে জল পর্যন্ত খাওয়াইতে পারিল না। কবিরাজ আশা বলিল, মা, তোমার স্বামী আরোগ্য হয়েছেন, এবার তুমি ঘরে চলো। লোক ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা পায়ে তুলা লইল, তাহার মাথায় খাবার খাবার শিব পুষিয়া দিল। কহিল, মানুষ তো নয়, কেন সাক্ষাৎ মা। স্ত্রীরা বলিলেন, সাবিত্রীর উপাখ্যান মিথ্যে না পুরীতে ধর্ম গেছে বলে একেবারে 16 আনা গেছে। স্বামীর মুক্তি দিয়ে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করিতে লাগিল, সাধেহার মানুষের স্ত্রীর গোলাম হয়ে বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নৈরাজ স্ত্রী
এখন বোঝা গেল কেন হরিশ সন্ধ্যার পরে বাইরে থাকতো না। বীরেনুকির বক্তব্য, গত বছর ছুটিতে কাশি গিয়া সে সন্ন্যাসীর কাছে মন্ত্র লইয়া আসিয়াছে। টেবিলে প্রচণ্ড পরাঘাত করিয়া উঠিল। আমি জানতাম উঠতেই পারে না। সত্যিকার সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার রে? বাড়ি থেকে বলে গেল যদি সত্যিকারের সত্যি কন্যা হয়তো ও শরীর শিউরে ওঠে। তার এমনি চাকরিটি বয়স হইয়াছে। কাটিং করল, একধারে বসিয়া নির্দিষ্ট চিত্তে তামাক খাইতেছে। কাটা বেহারার হাতে দিয়ে নিঃশ্বাস করিয়া বলিল, ওর শাশুড়িতে সহধর্মিনী কথাটা ভারী শক্ত। আমায় দেখো না, কেবল এই সাতটা এ দিতে প্রথম হয়ে গেলাম। অনেকদিন পরে ভালো হইয়া আবার যখন পুলিশ আদালতে উপস্থিত হইল, তখন কত লোকে তাহাকে অভিনন্দন করিল তাহার সংখ্যা নেই। রজেন্দ্রবাবু শখেরে পড়িলেন, আয় হরিশ, রবীন্দ্র বলে তোমাকে ওইভাবে লজ্জা দিয়েছি, মাফ করো। লক্ষ্য কেন, কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই। তুমি ধনী, পক্ষে বেড়ে বলি, এটা সাবিত্রীর কথা না হয় ছেড়ে দাও, কিন্তু কণা, লীলাবতী, গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন। ভাই স্বরাজ ওরা যাই বল, কিছুতেই হবে না। মেয়েদের যতদিন না আবার তেমনি তৈরি করতে পারবে। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারুণী চ্যাটার্জি বললেন, এই সঙ্গে একটা পণপ্রথার নিবারণী সমিতিও হওয়া আবশ্যক। দেশটা ছাড়খাড় হয়ে গেল। রাজেন্দ্র বললেন, হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল। তোমার উচিত তোমার এই লেখারই সুগন্ধে একটি আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথাই জবাব দিতে পারিল না। কৃতজ্ঞতায় তাহার দুই চোখ ছল ছল করিতে লাগিল। দিল্লিতে জমিদার গোসাই চরণের বিধবা পুত্রবধূর সহিত অন্যান্য পুত্রদের হিসাব সংক্রান্ত মামলা বাঁধিয়াছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে যে কোন পক্ষে জানা কঠিন বলিয়া গোপনের পরামর্শের জন্য বিধবা নিজে ইতিপূর্বে দুই একবার উকিলের বাড়ি আসিয়াছিলেন। আজ সকালেও তাহার গাড়ি আসিয়া পুলিশের সদর দরজায় থামিল। পরিষদ সম্ভ্রমে তাহার নিজের বসিবার ঘরে আনিয়া বসাইলে। আলোচনা পাচ্ছে ও ঘরে মুহুরীর কানে যায়, এই ভয়ে উভয়ে সাবধানে ধীরে ধীরে কথা কইতেছিল। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হাসিয়া ফেলিয়া জবাব দিবার চেষ্টা করিতে পাশের ঘরে পর্দার আড়াল হইতে আকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসিল, আমি সব শুনেছি। বিধবা চমকিয়া উঠিল। হরিশ লজ্জা ও স্মিকায় কাঠ হইয়া গেল। একজোড়া অতি সতর্ক চক্ষুকর্ণ যে তাহাকে অহরহ পাহারা দিয়াছে, এ কথা সে মুহূর্তের জন্য ভুলিয়া গিয়াছে। পর্দা ঠেলিয়া নির্মলার অনুভূতিতে বাহির হইয়াছে। হাত নাড়িয়া কণ্ঠস্বরে বিষ ঢালিয়া দিয়া কহিল, ফুসফুস করে কথা কয়ে তাহাকে ফাঁকি দেবে? মনেও করো না। ওই আমার সঙ্গে তো কখনো এমন হেসে কথা কইতে দেখিনি। অভিযোগ নিতান্তই মিথ্যা নয়। বিধবা সকলে কহিল, একই কাণ্ড করিস বাবু। হরিশ কিরোরের মতো অনপাল চাকিয়া থাকিয়া বলিল, পাগল। নির্মলা কহিল, পাগল? পাগলই বটে, কিন্তু করিয়া কি শুনি? বলিয়া সে হাও হাও করিয়া কাঁদিয়া
এলিয়া সহসা হাঁটু গাড়িয়া বিধবার পায়ের কাছে টিপ টিপ করিয়া মাথা পুড়িতে লাগিল। ওই কাজ করিয়া ছুটিয়া আসিল। একজন জুনিয়র উকিল সেই মাত্র আসিয়াছিল। সে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। পোস্ট কোম্পানির বিল সরকার তাহারই কাঁধের উপর দিয়া উঁকি মারিতে লাগিল এবং তাহাদের চোখের সম্মুখে নির্মলা মাথা পুড়িতে রাখিল। আমি সব জানি, আমি সব বুঝি, থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি বল, যদি মনে জ্ঞানে এক দুই না জেনে থাকি, যদি এদিকে বিধবা নিজেও কাঁদিয়া ফিরিয়া বলিতে লাগিল, এ কি ব্যাপার বাবু, এ কি বললাম না, এ কি আমার। পরেশ কাহারও প্রতিবাদ করিল না। আতঙ্কে দাঁড়াইয়া তাহার মনে হইতে লাগিল, পৃথিবী দিদা হও না কিসের জন্য। লজ্জায় ঘৃণায় ক্রোধে সেদিন পরেশ সেই ঘরে স্তব্ধ হইয়া রহিল। আদালতের বাইরে এবার ভাবিতেও পারিল না। মধ্যাহ্নে উমা আসিয়া ও সাধ্য সাধনা এবং মাথার দিব্য দিয়া কিছু খাওয়াইয়া গেল। সন্ধ্যার প্রকারে বামুন ঠাকুর রূপার বাটিতে করিয়া খানিকটা জল আনিয়া পায়ের কাছে রাখি। পরেশের প্রথমে ইচ্ছা হইল লাথি মারিয়া ফেলিয়া দেয়, কিন্তু আত্মসংকন বরণ করিয়া আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবাইয়া দিল। স্বামীর পদদক পান না করিয়া নির্মলা কোনোদিনও জলস্পর্শ করিত না। রাত্রে বাহিরের ঘরে একাকী শয়ন করিয়া পরেশ ভাবিতেছিল, তাহার এই দুঃসময় দুর্ভর জীবনের অবসান হইতে করবে। এমনি অনেকদিন অনেক রকমই ভাবিয়াছে, কিন্তু তাহার এই সতী স্ত্রী একনিষ্ঠ প্রতিপ্রেমের দুঃসহ নাগপাশের বাঁধন হইতে পুরো পথই দেওয়ার চোখে পড়ে নাই। বছর 2 গত হইয়াছে। নির্মলা অনুসন্ধান করিয়া জানিয়াছে যে খবরের কাগজের খবর ঝুটা নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে স্কুলের পরিদর্শক হিসাবে আসিতেছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত হইতে ফিরিয়া ছোট বোন উমাকে জানাইল যে রাতের ট্রেনে তাহাকে বিশেষ জরুরি কাজে কলিকাতায় যাইতে। ফিরিতে বোধ হয় 3-4 বিলম্ব হইবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়া ঠিক করিয়া রাখা হয়। 15 মিনিট স্বামী স্ত্রীতে বাক্যালাপ বন্ধ ছিল। রেলওয়ে স্টেশন দূরে। রাত্রি 8টার মধ্যে মোটরে বাহির হইয়া পড়িতে হইবে। সন্ধ্যার পর সে মোকদ্দমার সরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে উঠাইয়া লইতেছিল। নির্মলা আসিয়া প্রবেশ করিল। হরিশ মুখ তুলিয়া চাহিয়া দেখিল, কিছু বলিল না। নির্মলা ক্ষণকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, আজ কলকাতায় যাচ্ছ নাকি? হরিশ কহিল, কেউ কেন? কেন আবার? মক্কেলের কাজ, হাইকোর্টে মকদ্দমা আছে। পড়ো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? নির্মলা কহিল, এখানে হোক, তোমার সঙ্গে গাছতলায় থাকতেও আমার লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রী উপযুক্ত, কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখাইয়া দিল। কহিল, তোমার লজ্জা না থাক, আমার আছে। আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত করেছি। নির্মলা কহিল, তাহলে তো ভালোই হলো। তার বাড়িতেও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধা হবে না। হরিশ কহিল, না, সে হবে না। ওলা নেই, কোয়া নেই, বিনা আহানে পরের বাড়ি তোমাকে নিয়ে গিয়ে আমি উঠতে পারবো না। নির্মলা বলিল, পারবে না সে জানি, আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যের ওখানে ওঠা যায় না। হরিশ চেপিয়া দেন,
হাত মুখ নাড়িয়া চিৎকার করিয়া কহিল, তুমি যেমন নোংরা তেমনি মন্দ। সে বিধবা ভদ্র মহিলা, আমি বা সেখানে যাব কেন? সে বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কই? কলিকাতায় গিয়ে পরের কাজে তো নিঃশ্বাস ফেলবার ফুরসত পাবো না। পাবে তো পাবে, করিয়া নির্মলা ঘর হইতে বাহির হইয়া গেল। দিনের পরে হরিশ কলিকাতা হইতে ফিরিয়া আসিলে স্ত্রী কহিল, 4-5 দিন বলে গেলে, দিন তিনেকে ফিরে এলে যে বড়। হরিশ কহিল, কাজ থেকে গেল, চলে এলাম। নির্মলা জোর করিয়া একটু হাসিয়া প্রশ্ন করে, রাবণদের সঙ্গে দেখা হয়নি বুঝি? হরিশ কহিল, না। নির্মলা অতিশয় ভালো মানুষ জিজ্ঞেস করল, কলকাতাতে যদি গেলে একবার খবর নিল না কেন? হরিশ জবাব দিল, সময় পাইনি। কত কাছাকাছি গেলে সময় একটুখানি করে নিলেই হতো। এই বলিয়া সে চলিয়া গেল। আর মাসখানেক পরে একদিন আদালতে বাইরে হইবার সময়ে হরিশ ভগিনীকে ডাকিয়া কহিল, আজ আমার ফিরিতে বোধ করি একটু রাত হয়ে যাবে মা। কেন দাদা? মা কাছেই ছিল। আসতে কহিলে চলিত, কিন্তু কণ্ঠস্বর উঠিতে চড়াইয়া অদৃশ্য কাহাকেও লক্ষ্য করিয়া হরিশ উত্তর দিল, যোগেনবাবুর বাড়িতে এত জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরিতে দেরি হইল। রাত্রে 12টার কম নয়। হরিশ মোটর হইতে নামিয়া বাহিরের ঘরে গিয়া প্রবেশ করিল। কাপড় ছাড়িতে ছাড়িতে শুনিতে পাইল, স্ত্রী উপরের জানালা হইতে সকলকে ডাকিয়া বলিতেছে, আব্দুল, যোগিনবাবুর বাড়ি থেকে এলে বুঝি? আব্দুল কহিল, नहीं भाई जी, स्टेशन से आते हैं। স্টেশন? স্টেশন কেন? গাড়ি থেকে এলো বুঝি? আব্দুল কহিল, কলকাতা से एक माइकी और বাচ্চা आया। কলকাতা থেকে? বাবু গিয়ে তাদের নিয়ে এসে বাসায় পৌঁছে দিলেন বুঝি? আব্দুল হ্যাঁ বলিয়া জবাব দেওয়া গাড়ি রাস্তা বলে লিখিয়া দিল। ঘরের মধ্যে করিস আড়ষ্ট হইয়া দাঁড়িয়ে রইল। এইরূপ সম্ভাবনার কথা যে তাহার মনে হয় না তাহা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলিতে অনুরোধ করিতে সে কিছুতেই পারিয়া উঠে না। রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হইয়া গেল। পরদিন সকালে লাবণ্য ছেলে লইয়া এ বাটিতে আসিয়া উপস্থিত হইল। হরিশ বাইরের ঘরে ছিল। তাহাকে কহিল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মতো তোড়পাড় করিতে লাগিল। একবার সে এমনও বলিতে চাহিল যে এখন অত্যন্ত কাজের তাহার, কিন্তু সে অজুহাত খাটিল না। তাহাকে সঙ্গে করিয়া আনিয়া স্ত্রীর সঙ্গে পরিচয় করাইয়া দিতে হইল। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাদের সমাদরে গ্রহণ করিল। ছেলেটা খাবার খাইতে দিল এবং তাহার মাকে আসন পাতিয়া সযত্নে বসাইল। কহিল, আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। লাবণ্য ইহার উত্তর দিয়া বলিল, হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বারব্রত আর উপবাস করে করে শরীরটা নষ্ট করে ফেলেছেন। এখনো তো বেশ ভালো দেখাচ্ছেন না? নির্মলা সহস্যে কহিল, বাড়ানো কোথা? কিন্তু এই আবার কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়াইয়া ছিল।
সে একেবারে বিবর্ণ হইয়া উঠিল। লাবণ্য কহিল, এবার কলকাতায় খেতে বসে কেবল আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কিনা, ছাদের উপর চেঁচিয়ে ডাকলে শোনা যায়। নির্মলা বলিল, খুব সুবিধে তো। লাবণ্য হাসিয়া বলিল, কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে? লাবণ্য বলিল, আবার জাতের গোড়ামিয়ে কম নেই। ব্রাহ্মণের ছোঁয়া পান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না। সমস্তটাই আমাকে নিজে রেল দিয়ে নিজে পরিবেশন করতে হতো। এই বলিয়া সে হাসি মুখে সকৌতুকে হরিষের প্রতি চাহিয়া বলিল, আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিষের সর্বাঙ্গ ছিনছিন করিতে লাগিল। তাহার মিতবাদিতা প্রমাণিত হয় তাহার মনে হইল। এতদিনে মা বসুমতী দয়া করিয়া বোধহয় জঠরে টানিয়া লইতেছে। কিন্তু পরমাশ্চর্য এই যে, নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করিয়া স্থির হইয়া রইলে। সংশয়ের বস্তু অবিসংবাদী সত্যরূপে দেখা দিয়া বোধহয় তাহাকেও হঠচেতন করিয়া ফেলিয়াছিল। হরিশ বাহিরে আসিয়া স্তব্ধ পাংশিংখে বসিয়া রহিল। এই ভীষণ সম্ভাবনার কথা স্মরণ করিয়া লাবণ্যকে পূর্বাহ্নে সতর্ক করিবার কথা বহুবার তাহার মনে হইয়াছে, কিন্তু আত্ম অবমাননাকর এবং একান্ত মর্যাদাহীন রূপশ্রীর প্রস্তাব সে কোনো মতে এই শিক্ষিত ও ভদ্র মহিলাটির সম্মুখে উচ্চারণ করিতে পারে নাই। লাবণ্য চলিয়া গেল। নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকিয়া বলিল, তুমি এমন মিথ্যেবাদী, এত মিথ্যা কথা বলো? হরিশ চোখ রাঙাইয়া লাফাইয়া উঠিল। বেশ করি বলি, আমার খুশি। নির্মলা ক্ষণকাল স্বামীর মুখের প্রতি নিঃশব্দে চাইয়া কাঁদিয়া ফেলিল। কহিল, বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কায়ের মনে সতী হই, আমার জন্য তোমার এখানে কাঁদতে হবে, হবে, হবে। বলিয়া সে যেমন আসিয়াছিল তেমনি দ্রুত বেগে বাহির হইয়া গেল। পাকালা পূর্ব হইতে বন্ধ চলিতেছিল, এখন সেটা দৃঢ়তর হইল এই মাত্র। নিচের ঘরে শয়ন ও ভোজন। হরিশ আদালতে যায় আসে, বাইরের ঘরে একাকী বসিয়া কাটায়, নতুন কিছুই নয়। আগে সন্ধ্যার সময়ে একবার করিয়া ক্লাবে গিয়া বসিত, এখন সেটুকু বন্ধ হইয়াছে, কারণ শহরের সেই দিকে লাবণ্যের বাসা। তাহার মনে হয় প্রতিপ্রাণা ভার্যার দুই চক্ষু 10 চক্ষু হইয়া 10 দিক হইতে প্রতিক্রিয়া অহরহ নিরীক্ষণ করিতেছে। তাহার বিরাম নাই, বিশ্রাম নাই, মধ্যাকর্ষণের নাই তাহার নিত্য। স্নানের পরে পার্শ্বে থেকে চাহিয়া তাহার মনে হইত, সতীসাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তার কলুষিত দেহের নশ্বর মেদ মজ্জা মাংসে শুষ্ক ও নিষ্পাপ হইয়া অত্যন্ত দ্রুত উচ্চতর লোকের জন্য প্রস্তুত হইয়া উঠিতেছে। তাহার আলমারির মধ্যে একখানা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটিত না, তখন তাহা হইতে বাঁচিয়া বাঁচিয়া প্রতিদারই উপাখ্যান করিত। কি তার প্রচণ্ড বিক্রম ও কতই না অদ্ভুত কাহিনী! স্বামী পাপী তাপী যাহাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরে সমস্ত পাপ মুক্ত হইয়া অন্তে কল্পকাল তাহারা একত্রে বাস করে।
অল্পকাল যে ঠিক কত হরিশ জানিত না, কিন্তু সে যে কম নহে এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যা নহে, এই কথা মনে করিয়া তাহার সর্বাঙ্গ অবশ হইয়া উঠিত। বড়লোকের পোষায় জলাঞ্জলি দিয়া সে বিছানায় শুইয়া মাঝে মাঝে ইহলোকের ভাবনা ভাবিতে, কিন্তু কোনো পথ নাই। সাহিত্যের হইলে মামলা মকদ্দমা খাড়া করিয়া এতদিনে যাহা হোক একটা ছাড় রক্ষা করিয়া ফেলিত। মুসলমানদের হইলে ৩ তালাক দিয়া বহু পূর্বেই চুকাইয়া ফেলিত। কিন্তু নিরীহ এক পত্নীব্রত ভদ্র বাঙালি, না, কোনো উপায় নাই। ইংরেজি শিক্ষায় বহু বিবাহ ঘুচিয়াছে, বিশেষত নির্মলা। চন্দ্র সূর্য যাহার মুখ দেখিতে পায় না, অতি বড় শত্রু যাহার সতীতে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করিতে পারে না, বস্তুত স্বামী ভিন্ন যাহার ধ্যান জ্ঞান নাই, তাহাকে পরিত্যাগ ভাববে নির্মলার নিষ্কলুষ হিন্দু সমাজের মধ্যে কি আর মুখ দেখাইতে পারিবে? দেশের লোক খাই খাই করিয়া হয়তো তাহাকে খাইয়াই ফেলিবে। ভাবিতে ভাবিতে চোখ কান গরম হইয়া উঠিল। বিছানা ছাড়িয়া মাথায় মুখে জল দিয়া বাকি রাতটুকু সে চেয়ারে বসিয়া কাটাইয়া দিত। কেমনি করিয়া বোধ হয় মাসাধিক কাল গত হইয়া গেছে। পুলিশ আদালতের বাহির হইতেছিল। সে আসিয়া একখানা চিঠি তাহার হাতে দিল। কহিল, জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। খামছেড়া, উপরে লাবণ্যের হস্তাক্ষর। পুলিশ জিজ্ঞাসা করিল, চিঠি আমার খুলিলে কে? কি পড়িলে? মা। পুলিশ চিঠি পড়িয়া দেখিল, লাবণ্য অনেক দুঃখ করিয়া লিখিয়াছে, সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটিবারও খবর নিলেন না। আমি মরলুম কি বাঁচলুম, অথচ দেশ জানে এ বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোক কেউ নেই। তাই হোক, এই যাত্রা আমি মরিনি, বেঁচে আছি। এই চিঠি কিন্তু সে নাদেশের জন্য নয়, আজ আমার ছেলের জন্মতিথি। ওদের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। লাবণ্য। পত্রের শেষে পুনশ্চ দিয়া জানাইয়াছে যে রাত্রির খাওয়াটা যেখানেই সমানা করিতে দেবে, একটুখানি গান বাজনারও আয়োজন আছে। চিঠি পড়িয়া বোধ করি সে ক্ষণকাল বিমনা হইয়া পড়িয়াছিল। হঠাৎ চোখ তুলিতে দেখিতে পাইলেন কি হাসি লুকাইতে মুখ নিচু করিল, অর্থাৎ পাটির কাছি চাকরের কাছেও এ যেন একটা তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে। এক মুহূর্তে তাহার শিরার রক্ত আগুন হইয়া উঠিল। ইহার সীমা নাই। যতই সইতেছি ততই কি পীড়নের মাত্রা বাড়িয়া চলিয়াছে? জিজ্ঞাসা করিলেন, এটি কে এনেছে? তাদের বাড়ির ছি। হরিশ কহিল, তাকে বলে দাও আমি কোর্টের ফেরত যাব। এই বলিয়া সে বীর দলকে মোটরে গিয়া উঠিল। সে রাত্রে বাড়ি ফিরিতে হরিশের বস্তুত অনেক রাত্রি হইল। গাড়ি হইতে নামিতে দেখিল তাহার উপরে শোবার ঘরের খোলা জানালায় দাঁড়াইয়া নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া আছে। ডাক্তারের দল অল্পক্ষণ হইল বিদায় লইয়াছে। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাইবার সময় বইয়া দিলেন, বোধ হয় সমস্ত আতিংখায় বার করে খেলা গেছে, বৌমার জীবনের আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নাড়িয়া কি ভাব যে প্রকাশ করিল, তো তাহাতে মনোযোগ করিলেন না। কহিলেন, যা হবার হয়ে গেছে, এখন কাছে কাছে থেকে ৩-২ সমান সাবধানে রাখলেই বিপদটা কেটে যাবে। কি আগে বলিয়া পরে স্থির হইয়া বসিয়া পড়িল। সেদিন পাঠ লাইব্রেরি ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হইয়া উঠিল। ভক্ত বীরেন কহিলেন,
আমার গুরুদেব স্বামীজি বলেন, হিরেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন বিধবা গোসাই বাবুর বিধবা পুত্রবধূ সম্বন্ধে যে স্ক্যান্ডালটা প্রকাশ হয়ে পড়েছিল, তোমরা তা বিশ্বাস করলে না। করলে বলিস এ কাজ করতেই পারে না। এখন দেখলে গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি, তোমরা যা ড্রিম করো না। ব্রজেন্দ্র বলিল, ও ফরিসটা কি স্কাউন্ডেল, এরকম সতীসাধ্য স্ত্রীটা কিন্তু মজা দেখেছে সংসারে। বদমাসগুলোর ভাগ্যে কেবল এরকম স্ত্রী জোটে। লেখক তারিণী চ্যাটার্জি উপায় লইয়া ঝিমাইতেছি বললিয়া, নিঃসন্দেহে আমার তো মাথার চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পট দিতে পারলেন না। অথচ আমারই হলো সাত সাতটা মেয়ে, বিয়ে দিতে দিতে দেউলিয়া হয়ে গেলাম। যোগিনীবাবু বলিলেন, আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসাবে লাবণ্যপ্রভা মহিলাটি দেখেছি একেবারে আদর্শ। গভর্নমেন্টের বোধ করি মুখ করা উচিত। ভক্ত বীরেন বলিলেন, অ্যাবসলিউটলি নেসেসারি। সম্পূর্ণ একটা দিন পা দিলেন না। সত্যি সাথে স্বামী পুলিশের চরিত্র জানিতে শহরে কারো আর বাকি রইল না। এবং স্বহিতগণের কৃপায় সকল কোথায় তাহার কানে আসিয়া পৌঁছিল। কুমাররা চোখ মুছিয়া কহিলেন, দাদা তুমি এবার বিয়ে করো। পুলিশ পাগল? উমাপতি, পাগল কেন? আমাদের দেশে কি পুরুষের বহু বিয়ে বা ছিল? পুলিশ বলিল, তখন আমরা বর্বর ছিলাম। উমার জিদ করিয়া বলিল, বর্বর কিসে? এমন দুঃখ আর কেউ না জানে তো আমি তো জানি। সমস্ত জীবনটা কি এমনি ব্যর্থ হয়েই যাবে? পুলিশ বলিল, উপায় কি বল? বিয়ে ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এই পথ তোলা থাকতো, তোর পথে রাজি হতাম মা। তুমি কি যে বলবে দাদা? এই বলিয়া উমা রাত করিয়া চলিয়া গেল। পরিচুপ করিয়া একাকি মিশিয়া তাহার বিপরীত অন্ধকার চিত্তদলিতে কেবল একটি কোথায় বারংবার উত্থিত হইতে লাগিল, পথ নাই, পথ নাই। এই আনন্দহীন জীবনে দুঃখে ধ্রুব হইয়া রহিল। তাহার বসিবার ঘরের মধ্যে তখন সন্ধ্যার ছায়া গাঢ়তর হইয়া আসিতেছিল। হঠাৎ তাহার কানে গেল, পাশের বাড়ির দরজায় দাঁড়াইল বৈষ্ণব বেকারির দল কীর্তনের সুরে ধুতির বিলাপ গাইতেছে। এদিন মথুরায় আসিয়া প্রয়োজনাদের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী বিনাইয়া বিনাইয়া নালিশ করিতেছে। সেখানে এই অভিযোগের কেউ উত্তর ত্রুটি মিলাইয়াছিল পুলিশ জানে না, কিন্তু এখানে যে ব্রজনাথের পক্ষে বিনা পয়সায় উকিল দাঁড়াইয়া তর্কের উপর তর্কে দিয়া মনে মনে বলিতে লাগিল, ওগো ধুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো দিক, সংসারে তার তুলনা নেই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বলিও না। কিন্তু আমি জানি রচনা কিসের হয়ে পালিয়ে গিয়েছিলেন এবং 100 বছরের মধ্যে আর অঙ্ক হন। অংশটা তো সব মিথ্যে কথা। আসল কথা শ্রীরাধনার ওই একনিষ্ঠ প্রেম। একটু থামিয়া বসতে লাগিল। এর ভেতরে তখন কাটতে নেয় ঢের সুবিধা ছিল। মথুরায় গিয়ে খাবার কিনতে, গিয়ে এলাকায় ঢের পছন্দ।
না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার। এখন ভুক্তভোগী রচনা দয়া করে অসীমকে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই পাচ্ছে। নমস্কার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী গল্পটি এতক্ষণ পাঠ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা সাবস্ক্রাইব এখনো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।